নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আমি রয়েছি শ্রাবন্তী, আর আপনারা দেখছেন এখন আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদার রিসার্চ সেন্টারের অনুষ্ঠান, যেখান থেকে নাকি আমার আপনার শারীরিক অসুস্থতা বা আপনি আমি কিভাবে ভালো থাকতে পারি, কতটা ভালো থাকতে পারি, সেই সমস্ত বিষয়ে কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়। এখানে কিন্তু প্রত্যেকটা রোগের নাম ধরে কিন্তু সেটার একদম সূত্রপাত থেকে আলোচনাটা করা হয়, যাতে আমার আপনার মতন সাধারণ মানুষের বুঝতে সুবিধে হয়। কারণ আমরা কিন্তু রোগ হলেই শুধুমাত্র রোগটা জেনে মেডিসিনটা নিয়ে নিলাম, আমি সুস্থ হয়ে যাব, একদমই কিন্তু সেটা নয়। রোগটা সম্পর্কে আমার জানতে হবে যে আমার লাইফস্টাইলটা আর একটু চেঞ্জ করলে কি আমি ভালো থাকতে পারি, বা আমার লাইফস্টাইলটা কতটা বিগড়ে গেছে, বা মানে বিগড়ে গেছে বলতে পারেন যে কতটা আমি অন্যরকম করে ফেলেছি, সেটার কারণে হয়তো আমার এই রোগটা সৃষ্টি হয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু মেনটেন করার জন্য ডক্টররা আমাদেরকে এখানে যেভাবে গাইড করেন, সেটা কিন্তু আমি বলতে পারি অন্য কোনো জায়গায় কিন্তু খুব কমই পাওয়া যায়। সেই কারণে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এতটা জনপ্রিয় আর আমাদের এতটা ভালো লাগার জায়গা। অবশ্যই কিন্তু আজকে বিস্তারিত অনেক রকমের আলোচনা হবে। আপনার সমস্যাটা আমরা অবশ্যই শুনবো, এবং আমাদের সাথে যে স্বনামধন্য ডাক্তাররা থাকেন আপনাদের সুবিধার জন্য কিন্তু, আপনাদের সুস্থ কামনা করার জন্য কিন্তু আপনাদের সমস্যাটার সমাধান করার চেষ্টা ওনারা করে থাকেন এবং আজও করবেন। তাই চলুন আজকে কিন্তু আর দেরি না করে আজকে সরাসরি কিন্তু অনুষ্ঠানে আমরা প্রবেশ করি। আমাদের সাথে যিনি এই মুহূর্তে স্টুডিওতে স্বনামধন্য ডাক্তার উপস্থিত আছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল এক্সিকিউটিভ ডক্টর এ হালদার। নমস্কার স্যার। নমস্কার স্যার, আজকে আমরা একটুখানি আলোচনা করি, এটা আগেও আলোচনা হয়েছে, কিন্তু আজকে আরেকবার একটুখানি আমাদের যারা নতুন দর্শক বন্ধু আছে তাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবেন আজকে ডক্টর, যে অ্যানকালাইজিং স্পন্ডালাইসিস এই নামটা যতটা বড়, এই রোগটার ব্যাপারেও কিন্তু ততটাই আমাদেরকে গভীরভাবে জানতে হবে। অ্যানকালাইজিং স্পন্ডালাইসিস যাদের হয়েছে বা যারা এটা সম্পর্কে জানেন তাদের তো আলাদা কথা, কিন্তু যারা আমাদের নতুন দর্শক বন্ধু বা যারা আজকে এই নামটা ফার্স্ট টাইম শুনলেন, তাদের জন্য কিন্তু আজকে আলোচনাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সবাই অনুষ্ঠানটা দেখবেন, আপনারা জানেন যে এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। অবশ্যই আপনার যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে আপনি এই মুহূর্তেই কিন্তু ল্যান্ডলাইন নাম্বারে, দেখুন স্ক্রলে যাচ্ছে, ল্যান্ডলাইন নাম্বারে কিন্তু আপনারা কল করতে পারেন। আপনার সমস্যাটা শুনে সমাধান করার জন্য কিন্তু ডক্টর উপস্থিত আছেন। অ্যানকালাইজিং স্পন্ডালাইসিস স্যার, আগে আপনি এটা বলুন যে এটা সূত্রপাতটা আমাদের বডিতে কি করে হয়? এটা সূত্রপাত যেটা হয়, আমাদের ফার্স্ট একটা পেন অনুভূতি হয়, সেটা হচ্ছে আমাদের কোমরে, এবং সেখান থেকে আস্তে আস্তে এই জিনিসটা আমাদের গোটা স্পাইনের মধ্যে চলে আসে। আমাদের যে মেরুদণ্ডটা আছে তার মধ্যে কি হয়, এখানেতে ক্যালসিফিকেশন হয়, মানে হচ্ছে ক্যালসিয়াম জমা পড়তে থাকে, এবং এই ক্যালসিফিকেশন হয়ে হয়ে আস্তে আস্তে কি হয়, গোটা আমাদের স্পাইনটা স্টিফ হয়ে যায়। পেশেন্ট কিন্তু কোনো রকম মুভমেন্ট করতে পারে না, এবং আস্তে আস্তে সেটা ঘাড়ে এফেক্ট করে, সেখানেতে ঘাড়েরও কোনো রকম মুভমেন্ট বন্ধ হয়ে যায়। এবং এখানেও যদি ওনারা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনার স্পাইনটা আস্তে আস্তে সামনের দিকে ফরওয়ার্ডেড হয়ে যায়, মানে বেঁকে যায়। আচ্ছা। এবং তার সাথে সাথে ব্যথা যন্ত্রণা প্রচুর পরিমাণে থাকে, এবং যেটা স্টিফনেস ভাবটা থাকে আস্তে আস্তে এমন হয়ে দাঁড়ায় যে যেখানেতে বডি মুভমেন্ট একদম থাকে না, পেশেন্টকে বেড রিডেন্ট হয়ে যেতে হয়। আচ্ছা, একদমই, এটা কিন্তু খুব কষ্টকর জায়গা। তবু কিন্তু আমরা শুনে নেব আজকে আমাদের প্রথম বন্ধু কি বলতে চাইছেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাগনান থেকে বলছিলাম। আচ্ছা বেশ, আজকে বলো কি সমস্যা নিয়ে এসেছো? আমার সমস্যা বলতে না, আমার মায়ের পায়ে একটা প্রবলেম, একটা জায়গা রয়েছে না পায়ের, সেখানটাতে চুলকালেই না রস বেরোয়। আচ্ছা, পায়ের কোন জায়গাটা একটুখানি বলো। একদম পায়ের ওপরে। পায়ের উপর মানে হাঁটুর উপরে না হাঁটুর নিচে? হাঁটুর উপরে না, একদম পায়ের যে চেটো হয়, হ্যাঁ চেটোর উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি শুধু পায়েতেই আছে? শুধুমাত্র বুড়ো আঙুল আছে না, বুড়ো আঙুলের উপর দিকে একটা অংশ জুড়ে ওই মতো হয়ে ওখানটাতে চাকা চাকা দাগ হয়ে গেছে, চুলকালে ওখান দিয়ে রস পড়ে। আচ্ছা, এটা মোটামুটি কতদিন আছে? আছে মোটামুটি 2-3 বছর ধরে এইটা হচ্ছে। 2-3 বছর ধরে? কেন কোনো এর জন্য কোনো রকম ট্রিটমেন্ট করাননি? বেশি জলঘাটা হয়ে গেলে এরকমটা হচ্ছে। এর জন্য কোনো রকম ট্রিটমেন্ট করিয়েছেন? ট্রিটমেন্ট করিয়েছে, ওষুধ আছে, ওষুধ খেলে ভালো হয়ে যায়, আবার যেই কে সেই। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। উনি যে প্রবলেমটা বলছেন সেটা হচ্ছে হয়তোবা এক্সিমা হতে পারে,
কারণ এটা এইভাবে দেখা যায় না। এক্সিমা এবং সোরিয়াসিসের মধ্যে পার্থক্যটা খুব খুব সামান্য, তো সেটা একবার না দেখে না টেস্ট করে সেটা বলা যায় না। তবে ওনাকে একটা কথাই বলবো যে আপনি এতদিন ধরে ট্রিটমেন্ট করছেন, আপনি নিজেই বুঝতে পারছেন যে এর কোনো রেজাল্ট যেহেতু পাচ্ছেন না, তো আপনার ট্রিটমেন্টটা ঠিকঠাক হচ্ছে না। যদি আপনার ট্রিটমেন্টটা ঠিকঠাক হতো, যদি আপনার এই রোগের উৎসটার ট্রিটমেন্ট হতো যে কেন এই রোগটা হচ্ছে, কেন এই রোগটা আপনার কাছে এতদিন ধরে সারছে না, তো তার উৎসটার ট্রিটমেন্ট হচ্ছে না, তো আপনি উৎসর ট্রিটমেন্ট করলে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ কিওর হবে এবং সেই জিনিসটা কিন্তু আর ফেরত আসবে না। তো সেই কারণে বলবো যে আপনি হেল্পলাইন নাম্বারে একবার যোগাযোগ করুন। আপনি এত বছর ধরে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, আপনি রেজাল্ট পাননি, আমাদের কয়েকটা মাস সময় দিন, অবশ্যই আপনি রেজাল্ট পাবেন এবং এই রোগটা আর ফেরত আসবে না, এইটুকুনি আমরা বলতে পারি। একদম, আমাদেরকে কিন্তু ভালো হতে হবে পুরোপুরিভাবে, মানে একদম সুস্থভাবে ভালো হতে হবে। কারণ ওই দুদিনের জন্য ভালো হলাম বা মেডিসিনটা আমি নিলাম, মেডিসিনের অ্যাকশনটা যতক্ষণ রইলো আমার শরীরে ততক্ষণ আমি ভালো রইলাম, তারপরে আবার যে কে সে হয়ে গেল। এইরকম কিন্তু ট্রিটমেন্ট এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হয় না। আয়ুর্বেদ মানে আমাদের এনবিপির আয়ুর্বেদ কিন্তু সবসময় বলে যে আমাদেরকে গোড়া থেকে সুস্থ করে তোলে। একটু হয়তো টাইম লাগবে কিন্তু আপনি পুরোপুরি সুস্থ হবেন, এটা কিন্তু একদম সত্যি কথা। আপনাদের জন্য আমি একটুখানি হেল্পলাইন নাম্বারটা বলি, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার কোনো সমস্যা নিয়ে কিন্তু চেম্বারের ডাক্তারদের সাথে যোগাযোগ করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। আপনারা প্লিজ একটু এটা নোট করে নেবেন, 9830235527। আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার। অবশ্যই কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চেম্বার ভিজিট করবেন। আপনাদের জন্য চেম্বারগুলো আমি একটুখানি বলবো। আপনারা ডক্টর এ হালদারকে পেয়ে যাবেন আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লিতে। এছাড়াও বাকি চেম্বারগুলো আমি বলবো, কিন্তু একটুখানি আমরা আলোচনাতে ফিরে আসব। যে আমাদের আলোচনাটা যে হচ্ছিল যে অ্যানকালাইজিন স্পন্ডালাইসিস। আচ্ছা স্যার, একটু বলুন যে এই অ্যানকালাইজিন স্পন্ডালাইসিস, আমরা তো শুনি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যে পঞ্চকর্মার একটা বিশাল বড় ভূমিকা আছে, তো এই স্পন্ডালাইসিসের জন্য এই পঞ্চকর্মা আমাদের জন্য কি করছে? অবশ্যই ডেফিনেটলি এর লাভ আছে। তার আগে আমি একটা জিনিস বলে রাখি, 13 তারিখে আমরা দিল্লি যাচ্ছি। সেখানেতে কিন্তু ডক্টর আমাদের যিনি ডাইরেক্টর ডক্টর বি শর্মা, ওনাকে কিন্তু পেয়ে যাবেন। তো বুকিং অলরেডি চলছে। 13 তারিখে আমরা ওখানেতে পেশেন্ট দেখব, তাই হেল্পলাইন নাম্বারেতে একবার ফোন করে নিন, ফোন করে আপনি যোগাযোগ করে নিন। হ্যাঁ, তো এই পঞ্চকর্মর ব্যাপারটা দেখুন, ফার্স্ট কথা হচ্ছে আমাদের কাছে কখনোই কোনো রকম ফার্স্ট পেশেন্ট আসে না। তো আমাদের কাছে কখন আসে, যে 2 বছর 3 বছর 5 বছর ট্রিটমেন্ট করার পর তারপরে যখন দেখছে যে রেজাল্ট পাচ্ছেন না, তখন আমাদের কাছে আসছে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই জিনিসটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। কারণ উনি একটা রোগ আছেন, অ্যাঙ্কোলজিংয়ের মতো একটা বড় রোগ আছেন, তার সাথে সাথে উনি এতদিন ধরে যে ট্রিটমেন্ট করেছেন, উনি স্টেরয়েড নিয়েছেন, পেনকিলার নিয়েছেন, এর ফলে কি হচ্ছে, অনেক রকম সাইড এফেক্ট ওনার হয়ে গেছে। কারণ আমরা বারবার দেখেছি যে যারা লং টাইম ধরে পেনকিলার স্টেরয়েড ইউজ করে, তো সেখানে কিন্তু লিভারের প্রবলেম, হ্যাঁ লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, এই সমস্যাগুলো এটার সাথে থাকে। তো আমাদের কি করতে হয়, আমাদের টোটাল জিনিসটাকে ট্রিটমেন্ট করতে হয়। ওনার মেন রোগটা যেটা এত মারাত্মক রোগ, যেখানেতে অন্য কোনো প্যাথিতে কোনো রকম ট্রিটমেন্ট নেই, তো সেই জায়গাতে সেইটারও আমাদেরকে সুস্থ করতে হয় এবং তার সাথে সাথে করতে হয় ওনার যেটা সাইড এফেক্ট উনি নিয়ে এসেছেন। তো এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা থাকে আলাদা। সেটা হচ্ছে ফার্স্ট মেডিসিনস ওনার চলবে, তার সাথে সাথেই পঞ্চকর্ম থেরাপি। কারণ পঞ্চকর্ম থেরাপিটা হচ্ছে ডিটক্সিফিকেশন করা, কারণ আমাদের শরীর থেকে টক্সিক জিনিসগুলোকে বার করবে। এর ফলে কি হবে, যে সাইড এফেক্টটাও আছে সেটাও ওনার সুস্থ হবে এবং তার সাথে সাথে এই রোগ একমাত্র মেডিসিন এবং পঞ্চকর্ম দিয়েই আমরা অ্যাঙ্কোলজিংয়ের মতো রোগকে আমরা সারাই, সেটা আমরা বহুবার প্রমাণ দেখিয়েছি এবং আমরা করে যাচ্ছি। তো পঞ্চকর্মের রোলটা এখানেতে থাকে, কিন্তু আগে আমাদের দেখতে হয় ওনার স্টেজটা কি, কোন জায়গায় আছে রোগটা, কতটা পরিমাণ ক্যালসিফিকেশন হয়েছে, তারপরই আমরা ঠিক করব যে ওনাকে পঞ্চকর্ম লাগবে এবং কতদিন লাগবে। একদমই তাই। দেখে নেবো এই মুহূর্তে আমাদের কোন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি গড়িয়াহাট থেকে বলছি। বেশ, কি সমস্যা নিয়ে এসেছেন বলুন। আমি ওই 3-4 দিন থেকে না আমার ইউরিনটা না হচ্ছে না, এত জল খাচ্ছি তো ইউরিনটা একদম সারা দিন রাত করে, সকালবেলা একটু শুনি মতলব 2-3 ফোঁট এমনি করে ইউরিন হচ্ছে একদম সর্ষের তেলের মতো, আর পেটের উপরে সাইডে 2 সাইডে খুব যন্ত্রণা হচ্ছে, পেটে না ওই 2 সাইডই। আচ্ছা, আপনার বয়সটা একটুখানি বলুন স্যারকে। হ্যাঁ, আপনার বয়স এখন কত সেটা একটুখানি বলুন।
50 বছর। 50 বছর। 50 তাই, বছর। আচ্ছা, আপনার থেকে এমনি হচ্ছে। আপনারই কোনো রকম জ্বালা ভাব করে বাথরুমের সময়? না, জ্বালা টালা কিচ্ছু নেই, খালি আচ্ছা। কনকন করে। এত আচ্ছা। জল খাচ্ছি, পেশাব হচ্ছেই না একদম। এর জন্য কি কোথাও দেখিয়েছেন? হ্যাঁ, দেখিছি তো, ডাক্তারের সব এটা ওটা পাউডার, ওটা ডাক্তার কি বলছেন সেটা একটু বলুন। আবার হচ্ছে না। ওনারা কি কোনো রোগের নাম বলেছেন যে কি রোগ না, হয়েছে? সেটা কিছু বলিনি। শুধু কি মেডিসিন দিয়েছেন? হ্যাঁ, খালি মেডিসিন বলে শুধু খাও, medicine দিয়েছে। আর পান জল খাও, জল খাও। ঠিক আছে, একদম আপনি বেশ, খাচ্ছি, আপনি একটু শুনতে থাকুন। সারাদিন হয়ে যাচ্ছে, রাত আচ্ছা, হয়ে যাচ্ছে, বেশ। একবার একটুখানি হচ্ছে 50 গ্রাম মতন, আর সারাদিন একদম সরষের তেলের মতো খুব পান করছে। আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন, ঠিক স্যার আছে বলে শুনুন, দিচ্ছেন। আমি বলে দিচ্ছি। দেখুন, ফার্স্ট কথা হচ্ছে আমরা বারবারই বলি যে আমরা যে ট্রিটমেন্টটা করি আগে আমরা তার ডায়াগনোসিস করি যে রোগটা কি। এই নয় যে আপনি এসে বললেন একটা প্রবলেম বললেন, আমরা বলে দিলাম যে হ্যাঁ আপনি ওষুধ খান আপনি ঠিক হয়ে যাবেন। কারণ এটাই আমাদের অন্যান্য যে ট্রিটমেন্ট আছে, অন্যান্য জায়গায় যে ট্রিটমেন্ট আছে তার থেকে একটু আলাদা। ওনার ক্ষেত্রে যেমন ওনাকে রোগটা ডায়াগনোসিসই হয়নি যে ওনার কি কারণের জন্য হচ্ছে, এটা অনেক কারণের জন্য ইউরিন আমাদের বন্ধ হতে পারে। তো ঠিকঠাক মতো ডায়াগনোসিস না করলে কিন্তু একটা সময় দেখা যাবে যে টোটাল ইউরিনই বন্ধ হয়ে গেছে এবং ওনাকে অন্য পদ্ধতি ইউজ করতে হচ্ছে ইউরিনের জন্য। তো সেটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক। তো সেই স্টেজে যাতে না যায় এইটাকে নিয়ে অবহেলা করবেন না। আপনি যখন দেখছেন আপনার কোনো লাভ হচ্ছে না মেডিসিনস খেয়ে, তো সেই ক্ষেত্রে আপনি যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, আমরা একবার দেখে নিই আপনার প্রবলেমটা কি, আপনার কি কারণের জন্য হচ্ছে না ইউরিন, বা অন্য কোনো রকম প্রবলেম আছে কিনা, কোথাও স্টোন আছে কিনা, কোথাও অবস্ট্রাকচার হচ্ছে কিনা, সেই জিনিসগুলো একবার দেখে নিই। দেখার পর অবশ্যই ডেফিনেটলি আমরা বলে দেবো কি করতে হবে। ট্রিটমেন্ট ডেফিনেটলি আছে এবং একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট আছে। এই নয় যে আপনাকে ওষুধ খেয়েই যেতে হবে, আপনাকে আজীবন ওষুধ খেতে হবে, সেরকম কোনো ব্যাপার নয়। ডায়াগনোসিস ঠিকঠাক হয়ে গেলে ট্রিটমেন্ট অবশ্যই পাবেন আপনি। একদমই তাই। আমি একটুখানি বাকি চেম্বারগুলো একটুখানি বলি যে আপনারা কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, গুয়াহাটি এবং পাচ্ছেন আপনারা জামশেদপুরে। এছাড়াও আপনারা কিন্তু ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, মালদহ, রায়গঞ্জ, মেছেদা, শিলচর, কোচবিহার। মানে এটা কিন্তু নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য খুব সুবিধাদায়ক, যেহেতু আপনারা ওখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু কলকাতার অনেক চেম্বার রয়েছে। আপনারা জানেন যে মধ্যমগ্রামে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস, ওখানে কিন্তু প্রত্যেক সোমবার শুক্রবার ডক্টররা থাকেন। ওখানে কিন্তু একদম স্বনামধন্য ডক্টররা থাকেন প্রত্যেক সোমবার ও শুক্রবার। আর হাওড়া শিবপুরে আপনারা পাচ্ছেন মঙ্গলবার ও রবিবার। আর হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে আপনারা পাচ্ছেন বুধবার। শোভাবাজারেও আপনারা কিন্তু পাচ্ছেন বুধবার। শোভাবাজারে কিন্তু আপনারা বুধবার পাচ্ছেন, সেটা বিকেলবেলা পাচ্ছেন 4টে থেকে 6টা। আর আপনারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পাচ্ছেন আমতলাতে বৃহস্পতিবার, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 3টে। কালীঘাটের বন্ধুরাও কিন্তু আপনারা পাচ্ছেন ল্যান্সটাউনে পাচ্ছেন বুধবার ও বৃহস্পতিবার, সেটা পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। এছাড়াও কিন্তু কালীঘাটের ল্যান্সটাউনে আপনারা আরেকদিন পাচ্ছেন, সেটা হচ্ছে রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। এই মুহূর্তে কোনো বন্ধুও চলে এসেছে, দেখে নেবো তার সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি ডুয়ার্সের মেটলি চা বাগান থেকে বলছি। বেশ, কি সমস্যা আছে বলুন। আমার কিছুদিন আগে ডায়রিয়া হয়েছিল, মানে মানে আমাকে প্রায় হসপিটালে ভর্তি করতে হয়েছিল এবং কড়া অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হয়েছিল। আচ্ছা। তারপরের থেকে দেখি আমার স্পাইনাল কর্ডের থেকে ঘাড় পর্যন্ত একটা প্রচন্ড ব্যথা এবং আমি কিন্তু সুগারের রোগী। আচ্ছা, আপনার বয়সটা কত এখন? আমার বয়স 48। আচ্ছা, আপনার এই ব্যথাটা কি সারাক্ষণ থাকছে? হ্যাঁ, হালকা সারাক্ষণ থাকতো। তারপরে হলো কি, তারপরে আমার বাড়িতে অনেকের স্পন্ডিলাইটিস আছে। তারপরে দেখলাম আমি যখন ঘুমের থেকে উঠি বা এমনি শোয়ার থেকে উঠি, হঠাৎ করে মাথাটা চাপ করতে। তারপরে আমার ওটাতে কেন জানি মনে হলো যে আমার স্পন্ডিলাইটিস নয় তো। তারপরে আমি স্পন্ডিলাইটিসের ব্যায়ামগুলো করি। এটা খুব ভালো করেছেন যে আজকে আপনি একদম এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কলটা করেছেন। একটু শুনুন স্যার বলছেন। দেখুন, আপনি যে অসুবিধাটা বললেন সেখান থেকে যতটা শুনতে পেলাম তাতে কিন্তু মনে হচ্ছে যে আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হতে পারে। তো সেটা বাইরে থেকে বলা যায় না, এর জন্য কিছু রিপোর্টস করতে হয়, ঠিক আছে?
এখন এখন ব্যায়ামটা যতটা সম্ভব কম করাই ভালো, কারণ হচ্ছে যেহেতু ব্যথা আছে, ব্যথাটা বাড়বে। তো আগে আপনি ডায়াগনোসিসটা করুন যে আপনার প্রবলেমটা কি হয়েছে, আদৌ সেখানে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস আছে কিনা, বা আপনার স্পাইনের মধ্যে ক্যালসিফিকেশন হচ্ছে কিনা, তো সেটা আগে জানা জরুরি। আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, ফোন করে আপনার কাছে যে সেন্টার হবে সেই সেন্টারে একবার যোগাযোগ করুন, আপনাকে টোটালি গাইড করে দেওয়া হবে। এবং যদি লাম্বার স্পন্ডিলাইসিসও থাকে, সেটা এইটুকুনি আপনি জেনে নেবেন যে অন্যান্য প্যাথিতে কিন্তু আপনাকে সেফ পেন কিলার আর স্টেরয়েডের ওপর নির্ভর থাকতে হবে, এবং সেটা লং টাইম ধরে, হয়তো বা সারা বছর। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু আমরা সারা বছর ট্রিটমেন্ট করি না, আপনার কন্ডিশন অনুযায়ী বলে দেবো আমরা যে আপনার কতদিন লাগবে, কমাস লাগবে, সেটা আপনার রিপোর্ট দেখার পর আমরা বলে দেবো। তো আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, করে আপনার কাছাকাছি সেন্টারেতে এসে একবার দেখিয়ে যান। একদম সঙ্গে থাকুন। আচ্ছা স্যার, এই অ্যানক্লাইজিং স্পন্ডিলাইসিস এটা যদি একদম আমি ধরে নিলাম যে একটা মানুষের এক গুরুতরভাবে হয়েছে, সেটা একদম শেষ পর্যায়ে গিয়ে ঠেকেছে, তাহলে একটুখানি আপনি বলুন যে সেই মানুষটার তো একেবারে চলাফেরা তো একেবারেই বেড রেস্ট হয়ে যাবে, সেটা তো জানি, এছাড়া এটা থেকে আর কি কি প্রবলেম ক্রিয়েট হতে পারে? দেখুন, আমরা বারবারই বলছি যেটা, যে আমরা তো নিউ পেশেন্ট আমরা পাই না, তো ম্যাক্সিমাম পেশেন্ট আমরা বেড রিডেনেরই পাই, যারা আমাদের কাছে একদম স্ট্রেচারে করে আসে। তো এরকম পেশেন্ট দেখা আমাদের অভ্যস্ত, একদম সেই কারণেই প্রশ্নটা করা। তো সেখানেতে আমরা যখন পেশেন্টের সাথে কথা বলি, যারা স্ট্রেচারে করে এসছেন, ওনারা এসে বলেন যে আমি কবে সুস্থ হব, কারণ ওনারা অলরেডি 5 বছর ধরে ওনারা এই রোগেতে ভুগছেন, এর জন্য নানা রকম ট্রিটমেন্ট করছেন, তো তার কোনো রকম রেজাল্ট ওনারা পাচ্ছেন না, সেটা বুঝতেই পাচ্ছেন, এবং ডে বাই ডে ওনার ব্যথা যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে, তার পরিণাম এই বেড রিডেন। তো এক তো ওনারা এতদিন ভোগার জন্য মেন্টালি একটা ডিপ্রেস থাকেন, তো এসে বলেন যে আমি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হব, কত তাড়াতাড়ি সুস্থ হব। তো সেখানেতেই আমাদের চ্যালেঞ্জটা, আমরা শুরুতেই ওনাকে বলে দিই ওনার যে কন্ডিশনটা থাকে, কিছু রিপোর্টস আমরা করিয়ে ওনাকে বলে দেওয়া হয় যে উনি এই সময়ের মধ্যে উনি সুস্থ হবেন। এরকম বহু প্রমাণ আমরা দিয়েছি যে টাইম বলেছি, আমাদের কাছে পঞ্চকর্ম যখন নিয়েছে, সেটা আমরা ওনার কন্ডিশন অনুযায়ী দিনটা বলি, কারোর 15 দিন লাগতে পারে, কারোর 21 দিন লাগতে পারে, সেটা আমরা ওনার যেটা কন্ডিশন আমরা বলে দিই, উনি নিয়ে কিন্তু হেঁটে বাড়ি গেছে, এরকমও বহু প্রমাণ আমরা দেখিয়েছি। এরকম অনেক পেশেন্ট আছে আমাদের কাছে। তো সেক্ষেত্রে বলবো যে এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, হয়তোবা আপনার 2 বছর 3 বছর ধরে ট্রিটমেন্ট হচ্ছে, আপনি সুস্থ হচ্ছেন না, ঠিক আছে, আপনি একবার যোগাযোগ করুন আমাদের সাথে। আপনি বাইরে যখন এত বছর সময় দিয়েছেন, আমাদের কয়েকটা মাস দিন, আপনি রেজাল্ট পেয়ে যাবেন, এবং সেই রেজাল্টটা আপনি ফিজিক্যালি বুঝতে পারবেন যে আপনি এরকম আছেন, প্লাস আমরা রিপোর্টে দেখাবো। এখানে তো একটা HLA-B27 বলে একটা রিপোর্ট হয়, যেটার পজিটিভ থাকলে আমরা ধরি যে হ্যাঁ ওনার শরীরেতে অ্যাঙ্কোলজিং আছে। আমরা ট্রিটমেন্টের পর সেই রিপোর্টই আবার করব, আর রিপোর্টটা আপনি করবেন আপনার জায়গা থেকে, শুরুতেও করবেন শেষেও করবেন, তফাৎটা আপনি রেজাল্ট পেয়ে যাবেন। একদমই তাই। এনবিপি কিন্তু সবসময় প্রমাণে কথা বলে, প্রমাণ ছাড়া কিন্তু কখনোই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কথা বলেনি আর কথা বলবেও না। এই মুহূর্তে কোন বন্ধু আছে দেখে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হুগলি কোলাঘাট থেকে বলছিলাম। আচ্ছা বেশ, কি সমস্যা নিয়ে এসেছেন আজকে? ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, বলুন। আমি হুগলি কোলাঘাট থেকে মানব মুখার্জি বলছিলাম। আচ্ছা, সমস্যাটা বলুন। বলছি আমার একটু পায়ের সাইডে অ্যালার্জিশন আছে, এটা 2.5 বছর হয়ে গেল, আর বসে থাকতে পারি না, সাইকেল তো চালাই না, সাইকেল চালানো আজ থেকে প্রায় অনেকদিন ধরে বন্ধ, এবং তার চেয়ারে বসে থাকতে পারি না, চেয়ারে অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে বসে থাকতে পারি না, খুব অস্বস্তি হয়, মানে চামড়ায় অস্বস্তি হয়, জ্বালা করে, এবং পায়খানা করার সময় খুব প্রচন্ড জ্বালা করে। আমি রিসেন্ট গত মাসে গৌরী ম্যাডামকে রেখেছিলাম, ম্যাডাম আমাকে বলছিল যে মাছ ডিম মাংস খাওয়া বন্ধ, টোটালি বন্ধ, তা আমি পুরো বন্ধ করে দিচ্ছি। এমনকি আমার একটু ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, তো ইউরিক অ্যাসিড 8.7 আছে, তাই ইউরিক অ্যাসিডের জন্য স্যার ম্যাডাম বলেছে মাংস খাওয়া বন্ধ, ডালও খাওয়া বন্ধ। ডাল খাই না, কিন্তু স্যার আমার পাটা ফুলে যাচ্ছে, আজকে বিগত 8 মাস ধরে স্যার পাটা ফুলে যাচ্ছে, ওষুধ খাচ্ছি তাও কমছে না, এখন হাতও ফুলছে, গালগুলো অনেকে বলছে ফুলে যাচ্ছে। আপনার কি সুগার প্রেসার কিছু আছে? ইউরিনে নাকি আমার প্রোটিনটা বেড়ে যাচ্ছে অনেক, 312.5 আছে, 312.5। আর ইউরিনে আমরা ক্রিয়েটিনিন টেস্ট করেছি, ক্রিয়েটিনিনটা আছে 166.96, মানে ইউরিনে স্মল ইউরিনে। আচ্ছা, আপনার কি সুগার আছে? আপনার কি সুগার আছে স্যার জিজ্ঞেস করছেন?
না সুগার নেই, সুগারটা একটু কমে গেছে, গত মাসে করেছি ফাস্টিংটা আছে 76, আগে ছিল 106, এখন হয়ে গেছে 76। ঠিক আছে, আপনি ঠিকই আছেন। আপনার কি কোনো রকম রক্ত পড়ছে? বাথরুম যাওয়ার সময় রক্ত আসে? জ্বালা করে, ব্লাড জ্বালা করে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। উনি প্রবলেম যেগুলো বললেন, উনি কিন্তু একসাথে অনেক প্রবলেমের কথা বললেন। ঠিক আছে, তো সব প্রবলেম এইভাবে ফোনেতে তো সলভ হবে না। তো হ্যাঁ, ট্রিটমেন্ট অবশ্যই আছে, সলিউশন অবশ্যই আছে। আপনি যা যা রিপোর্ট করিয়েছেন সেইগুলো নিয়ে আপনার কাছাকাছি সেন্টারে একবার আসুন, আমরা একবার দেখে নিই যে আপনার এখন কি কন্ডিশন আছে। অবশ্যই এর সলিউশন আপনি পাবেন। এটা নয় যে আপনাকে ওষুধ খেয়েই যেতে হবে, আমরা বলে দেবো কোন টাইমের মধ্যে আপনি সুস্থ হবেন। তো একবার আসুন, আমাদের সাথে একবার যোগাযোগ করুন। একদমই, একটু সঙ্গে থাকবেন। আচ্ছা স্যার, এই অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিস যারা সুস্থ হওয়া তারা তো সুস্থ হয়ে গেছে, কিন্তু এটা আগে তো একটু শুনতাম যে আফটার 40 বা আফটার 50-এর পর এই সমস্যাটা মানুষের আসছে, কিন্তু এখন তো শোনা যাচ্ছে যে আফটার 30-র পরই আসছে। তো এই অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য কেন এটা আসছে এত তাড়াতাড়ি? দেখুন, মেন হচ্ছে আমাদের লাইফস্টাইল। ঠিক আছে, আপনি ফোনটা ধরে নিন, তারপর হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া সালকিয়া থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। সমস্যা বলতে না, আমার পিরিয়ডস হলে প্রচন্ড ব্লিডিং আর তো যন্ত্রণা হয় না ধারণার বাইরে। কি কি বললেন? পিরিয়ডস এর প্রবলেম। আচ্ছা, পিরিয়ডস এর প্রবলেম। এইটা আপনার কতদিন আছে? এটা আমার বরাবর ধরে হয়ে যাচ্ছে, আজ 8-9 বছর ধরে। মানে এটা প্রথম থেকে তো একদম? হ্যাঁ, একদম প্রথম থেকে প্রচন্ড যন্ত্রণা হয়। আচ্ছা, আপনি কি কোনো টেস্ট করিয়েছেন এই যে যন্ত্রণা হচ্ছে এর জন্য? ডাক্তার দেখিয়েছি, এবার ডাক্তার বলছে এটা স্বাভাবিক, আর ওষুধও দিয়েছে। বাবা, এত যন্ত্রণা কোন ডাক্তার স্বাভাবিক বলছে? ওষুধ খাওয়া তো খারাপ জিনিস বলছে, তো অনেকে বলছে যে ওষুধটা কন্টিনিউ করাটা খুব খারাপ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, মেন জিনিস হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনার কি কারণের জন্য হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক একটা পেন থাকে, কিন্তু অস্বাভাবিক পেনটা কিন্তু একটা রোগের লক্ষণ। তো আগে আপনাকে জানতে হবে, একবার দেখে নিতে হবে যে আপনার আদৌ কোনো রকম সিস্ট বা ফাইব্রয়েড এই জাতীয় জিনিস আছে কি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনি কি করে সুস্থ হবেন বলে দিচ্ছি। একদম শুনতে থাকুন। ওনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়াগনোসিস। আমি বারবারই জানি না যে কেন এই ডায়াগনোসিসটা হয় না, কারণ ডাক্তারের কাছে প্রথম গেলে আগে আমরা জানতে চাইবো যে ওনার রোগটা কি কারণে হচ্ছে, সেটা আগে জানতে হবে। ওনার উচিত ছিল এতদিনেতে ডায়াগনোসিস করানো এবং করার রিপোর্টস করার, দেখার। কারণ এই আমি তো বললাম যে হ্যাঁ, স্বাভাবিক একটা ব্যথা থাকে, এটা সবারই থাকে। ওই পেনটা হওয়ার জন্য উনি বোধহয় পেন কিলার নিয়ে নিতে, স্বাভাবিক এটাই করবেন, সেটা তো আরো খারাপ। হ্যাঁ, তো স্বাভাবিক পেন থাকে, কিন্তু অস্বাভাবিক পেন যদি হয় সেটা একটা রোগের লক্ষণ। তো সেই কারণে আপনি একবার যোগাযোগ করুন আমাদের সাথে। জিনিসটা কিন্তু খুব নর্মাল জিনিস নয়, এখান থেকে অনেক কিছু রোগেতে টার্ন হয়। সেখানেতে সিস্ট যদি থাকে, সেটা যদি বাড়তে থাকে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ওনার খুবই অসুবিধা হবে। বা যদি ফাইব্রয়েড থাকে, সেখান থেকে কিন্তু অন্য রোগে, অন্য বড় রোগেতে টার্ন নেয়। তো সেই কারণে বলছি যে আপনি একবার হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন, আপনি আসুন, একবার যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা কিছু রিপোর্টস দেবো, রিপোর্টসটা দেওয়ার পর আমরা ডায়াগনোসিস করব। তারপর দেখবেন যখন ট্রিটমেন্টটা চালু হবে তার কিছুদিনের মধ্যেই দেখবেন আপনি আস্তে আস্তে ফিল করছেন যে আপনার এই ব্যথা যন্ত্রণাটা কমে যাচ্ছে, এবং যে টাইম বলবো সেই টাইমের পর দেখবেন আর যখন পিরিয়ডস হবে তখন আর কোনো রকম ব্যথা থাকবে না। একদম ঠিকই বলেছেন স্যার, এটা যেটা বলেছেন একদম এরকম ভাবেই আপনি করুন। কারণ আপনি অলরেডি আপনি বললেন, নিজেই বললেন যে 8-9 বছর ধরে কিন্তু আপনি যন্ত্রণাটা সহ্য করে রয়েছেন। কেন সহ্য করে রয়েছেন সেটা আমরা জানি না অবশ্যই। আজকে যখন আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ফোন করেছেন, এবার আপনাকে বলবো যে আপনি কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হাততালি ধরেই ফেলুন, কারণ এখানে কিন্তু আপনি সুস্থতা লাভ করতে পারেন। এখন আপনার বয়সটা অল্প বয়সী অবশ্যই হবে, তো আপনি এখন থেকে ট্রিটমেন্টটা করান যাতে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। আমরা কিন্তু সেটাই সবসময় চাই। স্যারের কাছে আমার যেটা প্রশ্ন ছিল যে আফটার 30-র পরে এখন ছেলে মেয়েদের কেন এই সমস্যাটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডালাইসিস? দেখুন, মেইনলি হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমরা আমাদের অনেক সময় কাজের জন্য কি হয়, এক জায়গাতে বসে অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, কিংবা হয়তো কম্পিউটারের সামনে বসেও অনেক কাজ করতে হয়, এবং তার সাথে সাথে আমাদের ডায়েট ঠিক থাকে না। এবং ডায়েট ঠিক না থাকার কারণে আমাদের কি হয়, আমাদের হার্ট যেরকম পুষ্টিটা চায় সেটা কিন্তু পায় না। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, যখনই এই
এক জায়গায় বসে আছে বা কম্পিউটারেতে কাজ করছে, তখন একটুখানি ব্যথা যদি অনুভূতি হয়, ওনারা কি করেন যে এতে যান, ডাক্তারখানায় যান কিংবা ওষুধের দোকানে যান, গিয়ে একটা পেনকিলার এবং ক্যালসিয়াম নিয়ে এসে খেয়ে নেয়। তো এর ফলে কি হয়, ক্যালসিয়ামটা জমতে থাকে, যেখানে ক্যালসিয়াম দরকার নেই সেখানে ওনারা কি করেন, দোকান থেকে ক্যালসিয়ামের ওষুধ নিয়ে এসে খেতে থাকে। তো তার ফলে কি হলো, এক্সট্রা ক্যালসিয়াম আমার জমা হতে শুরু করলো, সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই রোগটাতে টান করে। তো সেই কারণে আগে যেটা বয়সকালেতে দেখা যেত যে হ্যাঁ একটা স্টেজে এসে হাড়ের যে ক্যালসিয়াম, হাড়ের যে মিনারেল সেইগুলো কমতে থাকছে এবং সেখান থেকে রোগ টান নিচ্ছে। তো এখান থেকে কিন্তু 30+ অ্যাবভ থেকেই এই ক্যালসিয়াম এক্সট্রা নেওয়ার ফলে কিন্তু এই রোগটা অল্প বয়সেতেও দেখা যাচ্ছে। একদম, মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে পেন কিলার নেওয়ার ফলে কিন্তু আমি একটা নতুন করে কিন্তু আমার শরীরের রোগকে আমন্ত্রণ জানালাম। একদমই কিন্তু এটা করলে চলবে না। আপনি কিন্তু দেখলেন যে ডাক্তারবাবু কতটা সুন্দর করে বুঝিয়ে, আপনি যাতে বুঝতে পারেন সেটা কিন্তু বুঝিয়ে দিল। অবশ্যই এই কারণেই কিন্তু আপনার সবার আগে দরকার প্রপার ট্রিটমেন্টের। যে কোনো রোগের কিন্তু প্রপার ট্রিটমেন্টের দরকার। যখনই আপনার শারীরিকভাবে আপনি কোনো অসুস্থতা বোধ করছেন, সবার আগে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসবেন, এটাই আমরা আশা রাখবো। দেখুন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে মানুষ এসে কতটা সুস্থতা লাভ করেছে এবং আপনি কেন আসবেন, অবশ্যই এই প্রশ্নটা তো আমার আপনার মতন সাধারণ মানুষের মনে জাগবেই যে আমরা কেন যাব, সেটাই কিন্তু আমরা এক ঝলক দেখে নেব। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে, প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালির প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা, গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপরির মতো ফুলে গিয়েছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্টে ওই অবস্থা হয়, এরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না, মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি, হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, এই আর কি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি কালীপুর চেকপোস্ট, গাঙ্গুলি। ঠিক। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম বিনয় দে। আপনারা দেখছেন এই মুহূর্তে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। হ্যাঁ,
আপনার আমার কিন্তু অন্যতম একটা পছন্দের অনুষ্ঠান এটা, কারণ আপনার আমার সমস্যাগুলো কিন্তু ডাক্তারবাবুরা একদম ঘরের মানুষের মতন কিন্তু আমাদের কাছে সমস্যার সমাধানটা তুলে ধরেন, আর আপনার আমার ভাষায় তারা বলেন, কারণ এতটা সুন্দর করে তারা বুঝিয়ে বলেন। হয়তো চেম্বারে ভিজিট দিয়েও কিন্তু এতটা প্রপার ট্রিটমেন্ট বা এতটা প্রপারভাবে বুঝিয়ে কিন্তু আমরা সবসময় ডাক্তারদের থেকে সাহায্যটা পাই না। এখানে কিন্তু স্টুডিওতে বসে কিন্তু ডাক্তাররা একদম সময় নিয়ে, এই না যে আপনাকে প্রচণ্ড তাড়াতাড়ি বলতে হবে আবার প্রচণ্ড তাড়াতাড়ি কিন্তু ওনারা সলিউশন দিয়ে দেন, একদমই নয়। আপনার থেকে সমস্ত বিষয়টা ভালো করে শোনার পরে কিন্তু ডাক্তারবাবুরা তারা ভালো করে বুঝে তবে গিয়ে কিন্তু আপনাকে একটা সম্ভাবনার কথা বলে বা আপনার সমস্যাটার সমাধানের উপায়টা কিন্তু বলে দেয়। এই কারণেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আমার আপনার সবার প্রিয়, এতটা জনপ্রিয়। এই অনুষ্ঠানে আপনাদের আমাদের সবার প্রিয় কিন্তু স্বনামধন্য ডাক্তার উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু রাখা হয়েছে যেটা আমার আপনার মতন অল্প বয়সী বা ভাতৃ বয়সী বা মিডল বয়সের মহিলাদের সমস্যা। সেটা কিন্তু প্রচণ্ড রকমের সমস্যা, কি বলবো, মানে এই সমস্যাতে সবাই আর কি 8 থেকে 80 একেবারে জর্জরিত থাকে। আজকালকার দিনে সমস্যাটা আরও বেশি বেড়ে চলেছে, সেটা হচ্ছে পিসিওডি। একদম এই নামটা প্রচণ্ড পরিচিত হয়ে গেছে এখন আমার আপনার কাছে, কারণ এই সমস্যাটার জন্য কিন্তু একদম একটা অল্প বয়সী মেয়ের এই সমস্যাটা যদি হয়ে থাকে তাহলে তাকে কতটা সাফার করতে হচ্ছে, তার চলতি লাইফে বা তার লাইফস্টাইলটা কীরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু যাদের অলরেডি হয়েছে তারা কিন্তু আমরা জানি। এই সমস্যাটা নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, স্যারের থেকে জানবো আরও কীভাবে পিসিওডি মানে সম্ভাবনা হওয়ার থাকে, বা এটা থেকে আমরা ভালো হতে কি করে পারি, বা এটার প্রপার ট্রিটমেন্ট কি আছে, বিস্তারিত জানবো। কিন্তু তার আগে দেখে নেবো আমাদের প্রথম বন্ধু কে আছে। নমস্কার, কে বলছেন? যাই হোক, কোনো কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো স্যার বলুন যে পিসিওডির সূত্রপাতটা আমাদের কি করে হয়? প্রথম পিসিওডি নিয়ে যদি কথা হয় তো আপনি প্রথম পিসিওডিটা ফুল ফর্মটা আপনি জানুন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই প্রবলেমটা কিছুই নেই, বলতে গেলে কিন্তু অনেক কিছুই আছে। যেটা হচ্ছে সিম্পল, যদি আপনাকে যদি জানতে হয় কি আপনি কি সাফারিং করছেন পিসিওডি নিয়ে, আপনাকে সিম্পল একটা সোনোগ্রাফি রিপোর্ট করতে হবে লোয়ার অ্যাবডোমেনে। সেখানে আপনি দেখতে পারবেন কি ওভারিতে কিন্তু সিস্ট হয়ে গেছে, ঠিক আছে। এইবার দুটো সিস্ট হয়, লেফট ওভারি অ্যান্ড রাইট ওভারি, দুটো ওভারি রয়েছে। তার মধ্যে কী হয়, মাল্টিপল সিস্টগুলো হয়ে যায়। এই যে মাল্টিপল সিস্টগুলো কি করে, ডিসমেনোরিয়া কাজটা করে। মানে এটা আপনি বলতে পারেন কি অত্যধিক মাত্রায় অনেক সময় দেখা যায় কি কম বয়সে মেয়েরা কিন্তু মাসিক ধর্মটা যখন হয় ব্লিডিং প্রচুর অত্যধিক মাত্রা হচ্ছে, আবার টাইমলি হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। তার মধ্যে আবার হারমোনসে যখন ইমব্যালেন্স হবে তখন কিন্তু দেখা যাবে হেয়ার ফল হবে, ওনার স্কিন খারাপ হবে। তো এই যে সমস্যাটা পিসিওডি প্রবলেমটা কমন কেন বলা রয়েছে, কারণটা হচ্ছে কি কমন বলে কিছুই নেই, যে কোনো রোগী কিন্তু ছোটো থেকে বড় হয়, কিন্তু যখন আমরা চিকিৎসা করতে পারি তাকে কিন্তু আমরা একটা কমন ডিজিজ একটা বলে দিই। কিন্তু জানেন না এই সামান্য একটা কমন ডিজিজের জন্যে আজকে ইনফার্টিলিটির যে সমস্যাটা মানে একটা খুব বড় একটা মানে বলতে পারেন কি চন্দ্রবিন্দু রয়েছে। এই পিসিওডি যদি থাকবে কিন্তু আপনার ইনফার্টিলিটিতে সমস্যা আসবে। কিন্তু এই পিসিওডিকে যদি ভালো করে দেওয়া হতো সেই সময়, আমি কেন ইনফার্টিলিটি নিয়ে সমস্যা নিয়ে চিকিৎসাটা করব, বা কেন সেটা নিয়ে আমি সাফারিং করব, ঠিক না? তো দেখুন যে ওভারি উপরে যে সিস্ট হয়ে যায়, মানে কি হলো একটা সামান্য ফুসকুড়ি, এই ফুসকুড়িটাই যখনই আমরা চিকিৎসা করতে পারি না তাহলে কি হয়, মাল্টিপল কিন্তু সিস্ট হয়ে যায়, মাল্টিপল কিন্তু টিউমার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। সেখানে কিছু মার্কার রিপোর্টগুলো আমরা করি, ব্লাড ফর সিএ রয়েছে, সিএ 125 রয়েছে, সেখানে অনেক সময় দেখা যায় কি পজিটিভ হয়ে গেছে। তো পজিটিভ যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু ওখানে কোনো রকম অপারেশন করতেই পারবেন না। কেন কি ক্যান্সারকে যদি আপনি কোনো রকম সার্জিক্যাল যদি কোনো কাজ করেন সমস্যাটা কিন্তু আরও ছড়িয়ে যায়। তা আপনি ভুল করে ওই জিনিসটা করবেন না। সিম্পল আমাদের আয়ুর্বেদ মধ্যেই চিকিৎসা আছে, সেটা করার পর আপনি সামান্য এই যে সিস্টকে আপনি ফিনিশড করতে পারবেন। কোনো টিউমারের দিকে আপনি ওয়েটই করবেন না। আর ইনফার্টিলিটি নিয়ে যদি সমস্যা হয়ে থাকে সেটা তো কোনো ব্যাপারই নিয়ে আমরা বারে বারে বলেছি, যদি আপনাদের বেবি কনসিভ হচ্ছে না, আপনার ইনফার্টিলিটি নিয়ে যদি সমস্যা হয়ে থাকে, আপনাকে কোনো রকম টেস্ট টিউব বেবি আপনাকে যে প্ল্যানিংটা হয় ওই দিকে না গিয়ে 90 ডেজের যে প্যাকেজটা রয়েছে
তার মধ্যে আপনি ট্রিটমেন্টের মধ্যে অনেক সময় আপনি দেখতে পাবেন 30 ডেজের মধ্যে কনসিভ হবে, অনেক সময় দেখতে পারবেন আপনি 60 ডেজের মধ্যে কনসিভ হয়েছে। সমস্যাটা আসছে কোথায় সেটা ধরতে হবে। আমাদের যে মানে ইনফার্টিলিটি মানে বেবি যে কনসিভ হচ্ছে না, কোথায় গিয়ে সমস্যা হচ্ছে? আপনার কি ইউটেস্টাবল কি রয়েছে, বা হয়তো আপনার ওভারিতে সিস্ট রয়েছে, বা হয়তো আপনার থাইরয়েড রয়েছে, বা হয়তো আপনার টিউবটা ব্লকেজ রয়েছে, কোথায় কি সমস্যা আছে সেটা যদি আপনাকে জেনে দেওয়া হয়, তার উপরে যদি ফোকাস করা হয়, আপনার কিন্তু সমস্যা থাকে না, ঠিক না? তো আপনাকে আমি বলবো কি সামান্য যদি পিসিওডি নিয়ে সমস্যা যদি থাকে, আপনি আজকে দেখা যায় তো 12 বছরে যে মেয়েরা রয়েছে তাদের কিন্তু দেখবেন পিরিয়ডটা যখন চালু হয় তখনই কিন্তু দেখবেন 1 মাস হলো, আবার 2 মাস হলো না, 3 মাস হলো না, তখন কিন্তু প্যারেন্টসরা ক্যাজুয়ালি নেয়। আবার অনেক বাচ্চারা কিন্তু ভয়তে বা লজ্জাতে মা বাবাকে বলে না, কিন্তু এখানে কোনো লজ্জা ব্যাপার নেই। রোগ রয়েছে, সমস্যা হচ্ছে, না জানালে আপনার সমস্যা কিন্তু সমাধান হবে না। এইসব রোগটা যদি লুকিয়ে রাখা হয় সেটাই কিন্তু বড় ভবিষ্যতে গিয়ে হয়, ঠিক না? তো যদি আপনার পিসিওডি হয়ে থাকে, আপনি সবথেকে আগে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন। কারণটা হচ্ছে কি ম্যাক্সিমাম আমরা পেশেন্ট পাই তাদেরই পিসিওডি হয় যাদের আপনি দেখবেন একটা বাচ্চা রয়েছে চুপচাপ থাকে, একটা জায়গায় একদম চুপচাপ রয়েছে, কারোর সঙ্গে মিশে না, কারোর সঙ্গে কথা বলে না। তো এখানে দরকার কি রয়েছে কি আপনি যত ফ্রিলি থাকবেন, মানে যত আপনি সবার সঙ্গে মিশবেন, যত হাসি খুশি থাকবেন, তত কিন্তু এই রোগটা কিন্তু তাড়াতাড়ি ভালো হয়। তো আপনি সবথেকে আগে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন। আপনি যদি নিজের কথাগুলো নিজের মধ্যে রাখতে চাইছেন, তো সেটা না করে আপনি কারোর সঙ্গে কথাগুলো শেয়ার করুন। সবসময় আপনি হাসি খুশি থাকুন। আর সবথেকে বড় জিনিস, আপনি জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে দূরে থাকুন। এটাও একটা কারণ আছে আমাদের পিসিওডি হওয়া। একদমই তাই। আমাদের কিন্তু সমস্যাগুলোকে এরকমভাবে চেপে রাখলে হবে না। আমাদের অল্প বয়সী মেয়ে, মানে যাদের হয়তো ফার্স্ট টাইম লাইফে পিরিয়ড হয়েছে, তারপরে হয়তো সে সমস্যাটা ভোগ করছে, মানে তার হয়তো 1 মাস 2 মাস হলো, তারপরে হয়তো পিরিয়ডসের বিভিন্ন রকমের সিমটম বা বিভিন্ন রকমের প্রবলেমটা কিন্তু ফেস করছে, অথচ সে কিন্তু তার ফ্যামিলির কাউকে বা তার মাকে বলছে না, সে ভয় পাচ্ছে। কিন্তু গার্জিয়ান হিসাবে, মা হিসাবে কিন্তু মাদের এটা প্রচণ্ড পরিমাণে লক্ষ্য রাখা দরকার যে তার মেয়ের ঠিকঠাক মতন প্রত্যেক মাসে পিরিয়ডটা ক্লিয়ার হচ্ছে কিনা। আচ্ছা ডাক্তারবাবু, একটা বলুন যে আমার এটা থেকে মনে পড়লো যে অনেকের আছে পিরিয়ডসের ডেটের কোনো ঠিক থাকে না, মানে ডেটটা সবসময় নয় এগিয়ে যায় নয় পিছিয়ে যায়, এটাতে কি কোনো মানে এই পিসিওডির কোনো কানেকশন আছে? একদম আছে। আমি যেটা বলেছিলাম ডিসমেনোরিয়া কথাটা, মানে আপনার পিরিয়ড যদি টাইমলি হচ্ছে না, আপনার পিরিয়ডটা যদি আপনার আটকাচ্ছে, কোনো রকম যদি সাদা স্রাবের সমস্যা থাকছে, তো এই সময় কিন্তু আপনার দরকার রয়েছে এই প্রবলেমটা হচ্ছে কেন। কিছুই নেই, আপনি বললেন না একটা সিম্পল ইউএসজি রিপোর্ট, সোনোগ্রাফি রিপোর্ট করান, যদি থাকলে চিকিৎসা করান, যদি নেই কোনো ব্যাপার নেই, ঠিক আছে? একদম সবসময় জানার দরকার কেন হচ্ছে, এইটা দরকার রয়েছে। হ্যাঁ, জিজ্ঞাসাটা কিন্তু আমাদেরকে রাখতেই হবে। এই মুহূর্তে কিন্তু কোনো জিজ্ঞাসা নিয়ে কিন্তু বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম, আমি রানাঘাট থেকে বলছি। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আচ্ছা বেশ, আপনার কি প্রশ্ন আছে আজকে? আমার এই 2-3 দিন হলো আমার গলায় মাম্পস হয়েছে, তাই এর জন্য আয়ুর্বেদিক কি কোনো ট্রিটমেন্ট আছে? কি হয়েছে আপনার গলায়? মাম্পস হয়েছে। মাম্পস হয়েছে। আচ্ছা, তো আপনার কতদিন ধরে হয়েছে এটা? 3 দিন হলো। 3 দিন হলো। আপনি এখন কোনো ট্রিটমেন্ট করছেন? ট্রিটমেন্ট বলতে আমি তো এমনি আয়ুর্বেদিক মানে অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে এসছি, আর হচ্ছে গরম জল গার্গিল, আর হচ্ছে গরম শ্যাক করছি। তাছাড়া কাল তো প্রচন্ড ফুলে আছে, প্রচন্ড ঠিকঠাক ভাবে কথা বলতে পারছি না, প্রবলেম হচ্ছে। তো আয়ুর্বেদিকের কোনো যদি ট্রিটমেন্ট থাকে যদি আমাকে বলেন তো ভালো হয়। অবশ্যই রয়েছে চিকিৎসাটা। সব থেকে আগে তো আপনি ঠান্ডা থেকে একটু বেঁচে থাকুন। আর মডার্ন মেডিসিনে যদি চিকিৎসা বলে তো আপনাকে অ্যান্টিবায়োটিক দেবে। অ্যান্টিবায়োটিক খেলে আপনার রোগটা হয়তো চেপে থাকবে, কিন্তু ভালো করতে পারবেন না। আর ভালো হওয়ার জন্যে কিন্তু চিকিৎসা করতে হয়। আপাতত আপনি যেটা করবেন, ফ্রিজে জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, দই, কলা এটা আপনি খাবেন না। ঠান্ডা থেকে একটু দূরে থাকতে হবে। গরম জল আপনি খেতে পারেন। আর সকালবেলা ঘুম থেকে উঠেই 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খান। এর সাথে সাথে আপনাকে কিন্তু ট্রিটমেন্টও নিতে হবে। আপনি যদি পারেন, আমাদের কৃষ্ণনগরেও চেম্বার আছে, কৃষ্ণনগরে এসে দেখাতে পারেন, বা আপনি মধ্যমগ্রামে আমাদের চেম্বার আছে, যেখানে প্রতি সোমবার শুক্রবারই আমাদের চেম্বার হয়, সেখানে এসে আপনি দেখাতে পারেন। যেখানে আপনার সুবিধা হয় ওখানে এসে একটু দেখান, কেন কি এই যে ভাইরাসটা রয়েছে একে যদি আপনি ফেলে রাখেন, আগে গিয়ে কিন্তু এটা সমস্যা একটা বড় রূপ নিয়ে নেবে।
একদমই সঙ্গে থাকুন। আপনার যেই অবস্থাতে আপনি যে কলটা করেছেন সবার আগে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, সেটার জন্য কিন্তু খুব ভালো করেছেন, কারণ আপনার সবে মাত্র কিন্তু মামসটা হয়েছে। আপনি নিজেই বললেন যে শুধুমাত্র 2-3 দিন হয়েছে, এই মুহূর্তে আপনি ফোনটা করে খুব ভালো করেছেন। আপনাকে বলবো যে আপনার যখন হয়েছেই আপনি কিন্তু একবার ট্রিটমেন্ট যখন করাচ্ছেন আর আপনি যখন আয়ুর্বেদের কাছে জানলেনই, আয়ুর্বেদে তো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু এটা চিকিৎসা রয়েছে, তাহলে আপনি অবশ্যই কিন্তু ট্রিটমেন্টটা এখানে একবার করান। আমি চেম্বারগুলো বলবো, কিন্তু তার আগে দেখে নেব কোন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি এয়ারপোর্ট থেকে বলছি, 2 নম্বর থেকে। কি সমস্যা আছে বলুন। আমার দিদার বয়স 65 বছর। উনি একটু হাঁটুর প্রবলেমে ভুগছেন। আচ্ছা, হাঁটুর কি প্রবলেম হচ্ছে, প্রবলেমটা বলুন। 1 বছর ধরে ভুগছেন, হাঁটুতে পেইন হচ্ছে, কিন্তু হাঁটুতে কি থেকে পেইন হচ্ছে বুঝতে পারছেন না। এবার এক্সরে করিয়েছে, ওখানে বলছে যে কিছু একটা রস হয়, হাঁটুর তো রস থাকে, সেটা কমে গেছে বা কিছু এরকম বলছে ডাক্তার। মেডিসিন দিয়েছে, যখন খাচ্ছে তখন ব্যথা কমে যাচ্ছে, তারপর আবার সেই একই রকমের ব্যথা দেখা দিচ্ছে। এইটাই কারণ আছে যেটা আপনি বললেন না যে আমি বুঝতেই পারছি না কেন ব্যথা হচ্ছে, এইটাই হচ্ছে কারণ। আপনি যে বললেন যে হাঁটুতে যে রসটা কমে যাচ্ছে, যে কারণের জন্যই ওনার ব্যথাটা হচ্ছে। আর আপনি যেটা খাচ্ছেন কি ওষুধ খাওয়ার পর আপনার ব্যথা কমছে, তারপরে আবার হচ্ছে, তার মানে আপনি পেন কিলার খাচ্ছেন, কিন্তু খেলে আপনার খাচ্ছেন কিন্তু সেটা তো পেন কিলারই, আপনার ক্ষতি তো করবেই, ঠিক আছে, কিডনি কিন্তু খারাপ হবেই। আপনি কেন ওয়েট করবেন? আপনি তার আগে চিকিৎসা করান। আপনার যে জেলটা শুকিয়ে গেছে ওই জেলকে তৈরি করান, ওষুধ না খেয়ে আপনি পঞ্চঙ্গ থেরাপিটা করান। আপনার জানুবস্তি হবে, জানুবস্তি হওয়ার পর ওখানে জেল যে শুকিয়ে গেল বা জেল যে তৈরি হচ্ছে না, জেল যে নষ্ট হয়ে গেল, সে জেলকে তৈরি হোক, সেটা হওয়ার পরই সমস্যা মিটে যাবে, ঘষণ খাওয়াটা মিটে যাবে। আর ওনার যে হাঁটুর মধ্যে যে মাঝখানে যে কাটিলেজ নষ্ট হয়ে গেছে, সেটা যখন তৈরি হয়ে যাবে তখনই ওনার প্রপার ঘষণ খাওয়াটা বন্ধ হবে, ঠিক না? আপনি কোথা থেকে বলছিলেন? আমি এয়ারপোর্ট 2 নম্বর থেকে বলছি। বাস, তাহলে তো আপনার সামনে প্রেসার এবং সুগার দুটোই রয়েছে ওনার। এটাও একটা বিষয় রয়েছে, বললাম কি ওনার যদি সুগার হয়ে থাকে তাহলে এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম আমরা পাই যাদের সুগার আছে, তাদের কিন্তু এই হাঁটুতে কাটিলিজের সমস্যাটা এটা কিন্তু আসবেই, ডেফিনেটলি আসবে। দেখবেন যদি কোনো সুগার পেশেন্টকে হাঁটুতে যন্ত্রণা হচ্ছে, আপনি এক্সরে রিপোর্ট করান, অস্টিও আর্থ্রাইটিস হবেই হবে, ঠিক আছে? তখন আপনি বললাম কি এয়ারপোর্টে যখন আপনি থাকেন না, তো সামনে আমাদের নিউ ব্যারাকপুর মোড়েই আমাদের চেম্বার রয়েছে, সেখানে আপনি আগামীকালই আমাদেরকে পাবেন। একটু অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেসটা আমি বলতে পারবো না, অ্যাড্রেসটা আপনাকে বলতে গেলে ওই হেল্পলাইন নাম্বারটা দেখতে হবে, লাস্টে দেখুন 2737 রয়েছে, আচ্ছা, এই মধ্যে একটা নাম্বারে ফোন করে আপনি অ্যাড্রেসটা নোট করুন। আর কালকেই 12টা থেকে 3টে অবধি চেম্বার আছে, যদি পারেন ওই রিপোর্টটা নিয়ে আর এসে দেখা করুন, ঠিক আছে? অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনারা প্রত্যেক সপ্তাহে বসেন তো? কি বলছেন? প্রত্যেক সপ্তাহে বসেন তো? হ্যাঁ, প্রত্যেক উইকেই, প্রতি সোমবার আর শুক্রবার, সপ্তাহে 2 দিন। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন। একদম চেম্বারগুলো কিন্তু আমি এবার বলে দেবো, মানে আজকে পেশেন্টরা যে ফোন করছেন, যাদের জন্য ফোন করা হচ্ছে, তারা কিন্তু একদম ঠিকঠাক সময়ে ফোনটা করছেন। আগামী দিনে কিন্তু চেম্বারগুলো খুব তাড়াতাড়ি আছে, আপনারা কিন্তু চেম্বারে যোগাযোগ করুন। চেম্বারগুলো আমি একটুখানি বলবো, আপনারা জানেন যে মধ্যমগ্রামে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস, সেখানে কিন্তু আপনার প্রত্যেক সোমবার ও শুক্রবার পেয়ে যাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে পাচ্ছেন আপনারা মঙ্গলবার এবং রবিবারে পাচ্ছেন, আর রোববারের টাইমটা হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি, আর মঙ্গলবারের টাইমিংটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর হাওড়ার দাসনগর বাল্টিকুড়ি বাজারে আপনারা পাচ্ছেন বুধবার দিন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে পেয়ে যাচ্ছেন আপনারা বুধবার, সে টাইমটা হচ্ছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। আর বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পাচ্ছেন আপনারা আমতলাতে পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর কালীঘাটে ল্যান্সটাউনে আপনারা পাচ্ছেন মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। এছাড়াও কিন্তু আরেকদিন পাচ্ছেন কালীঘাটে ল্যান্সটাউনে, সেটা হচ্ছে রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। শনিবার দিন অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন খিদিরপুরে, সেখানে পাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। এইগুলো হলো কলকাতার চেম্বার। যারা কলকাতার বন্ধুরা আছেন বা কলকাতার আশেপাশে যে বন্ধুরা আছেন তারা এই চেম্বারে যোগাযোগ করবেন। আরেকটুখানি বলে দিই যে আপনারা কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাবেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া,
গৌহাটি, খড়গপুর এবং জামশেদপুরে। আর ডক্টর এ হালদারকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লিতে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে দিল্লিতে কিন্তু আপনারা আগামী 13 তারিখ 13ই মেতে কিন্তু দিল্লিতে আপনারা চেম্বার পাচ্ছেন। সেখানে কিন্তু আমাদের স্বনামধন্য ডাক্তার থাকছেন ডক্টর বি শর্মা। হ্যাঁ, এপ্রিলের 13 তারিখ। আচ্ছা, একটু ভুলে গেলে আপনারা নোট করবেন, এপ্রিলের 13 তারিখ। যারা দিল্লির বন্ধুরা রয়েছেন, অনেক দিন ধরে ওয়েট করে রয়েছেন যে আমরা এনবিপির চিকিৎসা নেব, তাদের জন্য কিন্তু এটা একটা অনেক বড় সুখবর। 13ই এপ্রিল কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন দিল্লির চেম্বারে। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। বাকি চেম্বারগুলো বলবো, কিন্তু তার আগে দেখে নেবো এই মুহূর্তে কে আছেন। নমস্কার, কে বলছেন? বলুন, কোথা থেকে বলছেন? আমি ঠাকুরবাবু বলছি, অধীর হালদার। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছেন? সমস্যা বলতে ডাক্তারবাবুতে আমি গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে 2 বছর আগে। আচ্ছা, আমার একটা সমস্যা ছিল, আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমার একটু ব্যথা ছিল হাঁটু ফাঁটে। হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে আমি 2-3বার যেতে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। ডাক্তারবাবু একটা কথা বলি, মার বয়স 85। আজকে কি মায়ের প্রবলেম না? মায়ের ব্যথা জানো, মার বয়স 85। মানে মা খাওয়া দাওয়া ঠিক করে, কিন্তু বয়স হয়ে গেছে তো, ঠিক মতন হজম শক্তি হজম করতে পারে, কমে গেছে। দেখুন, প্রথম কথাও তো বলবো কি, যদি আপনার 85 বছর বয়স রয়েছে মায়ের, আর ওনার হজম শক্তি যদি কমে গেছে, তো সেটা হতেই পারে। কারণটা হচ্ছে কি, আমাদের অর্গান বয়স অনুযায়ী আস্তে আস্তে উইক হয়ে যায়। তো আপনি যদি বলবেন 20 বছরের মতন যদি আমরা খাওয়া দাওয়া করি, তাকে যদি হজম করতে হয়, সেটা তো উনি পারবেন না। কি হ্যাঁ, এটা ঠিক, এই বয়সের মধ্যে যতটা দরকার ততটা ঠিক মতো যদি ওয়ার্ক না করে, তার উপরে আপনি কিন্তু ফোকাস করতে পারেন। তো আমি বলবো কি, আপনি দই ঘোলে কথাটা প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পর ওনাকে দই ঘোলটা খেতে বলুন। আর তাতে ওনার কী হবে, পাচন শক্তিটা বেড়ে যাবে, মানে খাবার রুচিটা বাড়বে, খাওয়া দাওয়া ঠিক মতন হজম হবে, গ্যাস অম্বলের সমস্যাটা মিটে যাবে। এর সাথে সাথে আপনি উষ্ণ গরম জল খেতে বলুন ওনাকে। আর এরপরেও যদি পারেন, যদি আপনি যেরকম বললেন কি হাঁটুর সমস্যা আপনার ভালো হয়ে গেছিলো, তো ঠিক ওই রকমই যদি এই পেটের সমস্যাটাও, মানে দেখবেন শরীরে কিন্তু ইঞ্জিন হচ্ছে পেট, পেটকে যদি আপনি ঠিক না রাখেন, তো আগামী আপনার শরীরের মধ্যে অনেকগুলো রোগগুলো আসতে কিন্তু চালু হয়ে যাবে। ঠিক আছে, তো যদি পারেন আপনি একবার নিয়ে এসে দেখা করবেন, আপনার নিয়ে এসে চেম্বারটা রয়েছে। একদমই তাই। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা বলুন যে অনেক সময় দেখা যায় যে আমাদের লাইফস্টাইলের জন্য, আপনি যেটা বলছিলেন যে এই পিসিওডি আমাদের লাইফস্টাইল কিছু চেঞ্জের জন্য হয়, তা আপনি এই জায়গাটা বলুন যে আমাদের লাইফস্টাইলটা কোন জায়গায় গেলে যে পিসিওডিটা হতে পারে? দেখুন, আজকে যদি যোগা প্রাণায়ামে যদি কথা বলা হয়, বা এক্সারসাইজের জন্য যদি কথা বলা হয়, ওয়ার্কআউটের কথা যদি বলা হয়, কতটা মেয়েরা বা কতটা ছেলেরা এখন অ্যাক্টিভ রয়েছে। এখন দেখুন, সবাই কিন্তু ব্যস্ত রয়েছে নিজে ওই ফোনের মধ্যে, সারাদিন ফোনের মধ্যে ব্যস্ত, বা হয়তো আপনি বন্ধুকে নিয়ে ঘুরছেন, বেড়াচ্ছেন, কিন্তু একটা জিনিস আপনি হারাচ্ছেন, সেটা হচ্ছে আপনার যোগা প্রাণায়াম বা আপনার এক্সারসাইজ। সেইটা যদি না আপনি করেন, তাতে কি আপনি ভালো হতে পারবেন? এটা খুব দরকার যে কোনো রোগী, পিসিওডি নয়, ঠিক না, আপনি যে কোনো ডিজিজের জন্যে হোক না কেন, আপনাকে প্রথম বলে দেওয়া 50% রিকভারি হয় এক্সারসাইজ থেকে। তো আপনি, আমি বলবো না কি আপনারা জিম জয়েন করুন, আমি বলবো না কি আপনারা খুব হার্ড পরিশ্রম এক্সারসাইজ করুন, নর্মাল আমাদের স্কুলের মধ্যে যে পিটি দেখানো হতো, সেইটাই যদি বার করে যদি 10 মিনিট আমরা শরীরের প্রতি দিতে পারি, এই 10 মিনিট দেওয়াটা আপনার 24 ঘন্টা শরীরকে ঠিক রাখবে। শুধু পিসিওডি নয়, যে কোনো রোগ। আজকে কথাতে সুগার, প্রেশার, থাইরয়েডের যে ওষুধ খাচ্ছেন, গ্যাস অম্বলে ওষুধ খাচ্ছেন, কেন? আপনার শরীর ওষুধ খাবার জন্য জন্ম নেয়নি, আমাদের ভুল লাইফস্টাইলের জন্যে আমাদেরকে ওষুধ খেতে হয়। তো আপনি নিজের লাইফস্টাইলকে ঠিক করে দিন, ওষুধ খেতে হবে না। এটা যদি না করেন, তাহলে যান ডাক্তারের কাছে, লাইন লাগান, আর লাইন লাগিয়ে তাহলে ওষুধ খান। দুটোর মধ্যে তো একটা করতে হবে। তো এবার চয়েস আপনার, আপনি কি করবেন, ঠিক না? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শিবমন্ডলী থেকে বলছি। বেশ, কি সমস্যা আছে বলুন। বয়স 58, অস্টিওপোরোসিস, দুটো হাঁটু, অস্টিওআর্থ্রাইটিস আর জয়েন্টস ডিমিউস। এটা সারবে কিনা? তাহলে আমার তাহলে কৃষ্ণনগরের যেদিন সেদিন যাবো, যদি সারে, পুরো সারে। অবশ্যই সারবে যদি আপনি কথা শোনেন। যদি কথা না শোনেন, তাহলে আমি কেন পৃথিবীতে, আপনি যদি কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না। ঠিক আছে, আপনি যদি ঠিক হতে চান, আমার মনে হয় আপনি এইটা নিয়ে
আমার সঙ্গে মনে হয় আপনি 3বার কথা বলে নিয়েছেন, কিন্তু একবারও আপনি প্ল্যানিং করতে পারছেন না কি এসে দেখাবো কিনা। তো যদি আপনার এটাই যদি প্রশ্ন হয়ে থাকে, তো আপনাকে বলবো অবশ্যই পুরোপুরি ছাড়বে, ঠিক মতন যদি কথা যদি শোনা হয়। কেন রোগ যখন জন্ম হয়েছে তার কিন্তু নিদানও আছে। এবার এটাই রয়েছে কি পেশেন্ট কতটা কথা শুনে, সব কিছু ডাক্তার উপরে নির্ভর করে না। ডাক্তার আপনাকে ওয়ে দেখাবে কি আপনি এই পথে যদি আপনি হাঁটবেন কিন্তু আপনি ভালো হয়ে যাবেন, ওই ওয়েটা যদি আপনি না ফলো করেন কিছুই হবে না। একদমই, শুধুমাত্র কিন্তু একটা লাইভ প্রোগ্রামে ডাক্তারবাবু আছেন বলে আমি প্রত্যেক দিন ফোন করে করে আমার সমস্যাটা বললাম, আর ডাক্তারবাবু প্রত্যেক দিন সেই একই সলিউশন দেবেন আমার রোগটা বাড়িতে বসে ঠিক হয়ে যাবে, একদমই কিন্তু সেটা নয়। আপনি যখন এতবার কল করতে পারছেন তাহলে কিন্তু একবার কষ্ট করে চেম্বারে আসতে পারবেন। চেম্বারে আসলে কিন্তু এই ফোনটা আপনাকে আর ডেলি করতে হবে না। কষ্ট করে একবার চেম্বারে আসলে আপনি কিন্তু সুস্থ জীবনটা উপহার পাবেন আবার নতুন করে। আমি একটুখানি বলে দেবো যে আপনারা চেম্বারগুলো আপনাদেরকে বলছিলাম সেটা আপনারা একটুখানি নোট করবেন। ডক্টর এস ঘোষালকে আপনারা পাবেন শিলিগুড়ি, মালদা এবং রায়গঞ্জ, মেছেদা, শিলচর এবং কোচবিহারে পাবেন। এছাড়াও কিন্তু আপনারা একটুখানি নোট করবেন আগামী 12 তারিখ, মে মাসের 12 তারিখে কিন্তু আরামবাগে একটা নতুন চেম্বার ওপেনিং হচ্ছে। যারা আরামবাগের বন্ধুরা রয়েছেন অনেক দিন থেকে বলছিলেন যে আমরা কাছাকাছি কোনো চেম্বার চাইছি, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় উপহার। আর শিলচরে কিন্তু চেম্বার আপনাদের ওপেনিং হচ্ছে 19 তারিখ, 19শে মে কিন্তু শিলচরেও চেম্বার ওপেনিং হচ্ছে। হলদিয়াতে ওপেনিং হচ্ছে 28 তারিখ, 28শে এপ্রিল কিন্তু হলদিয়াতে চেম্বার ওপেনিং হচ্ছে। আর প্রত্যেকটা চেম্বারে ওপেনিংয়ে কিন্তু ডক্টর বিশর্মা নিজেই উপস্থিত থাকবেন। আপনারা কিন্তু চেম্বারগুলোতে অবশ্যই এখন থেকে বুকিংটা স্টার্ট করে দিন, যাতে আপনি কিন্তু বুকিংটা পেয়ে যান আর আপনার সুস্থতাটা যেন আপনি অনেক তাড়াতাড়ি উপহার পেতে পারেন। কারণ দেখুন ডাক্তাররা কিন্তু সবসময় বলছে যে আমরা কিন্তু জানি যে মেডিসিনটা আমাদের জন্য সবসময় কিন্তু উপযোগী নয়, মেডিসিন আমাদের জন্য দরকার আছে, কিন্তু তার জন্য কিন্তু প্রপার ওয়েতে ট্রিটমেন্টটা প্রয়োজন। ট্রিটমেন্ট ছাড়া যদি আমরা মেডিসিন নিই সেটা কিন্তু আমাদের শরীরে সব থেকে বেশি মানে একেবারে অযোগ্য হয়। কারণ মেডিসিনে যে সাইড এফেক্টটা থাকে, আমরা কিন্তু যে কোনো কিছু হলে ওই যে যেমন আগেও ডাক্তারবাবু বলেন যে কোনো কিছু হলে যন্ত্রণা বা ব্যথা কিছু একটা হলেই আমরা সবার আগে একটা পেন কিলার খেয়ে নিই। পেন কিলারে যে সাইড এফেক্টটা থাকে সেটা কিন্তু আমরা জানি না, আমরা সাধারণ মানুষ কিন্তু খুব একটা গুরুত্ব দিই না যে সেটার মধ্যে কি সাইড এফেক্ট আছে, এবং দেখা গেল আপনার শরীরে ওই সাইড এফেক্টটার থেকেই একটা নতুন রোগের সৃষ্টি হলো বা দরকার নেই সেটাই আপনি খেয়ে নিলেন। তো এইগুলো কিন্তু করাটা একেবারেই উচিত নয়, যার জন্য কিন্তু আমাদের শরীরে নতুন নতুন রোগের জন্ম হয়। আর আজকে সেরকম একটা রোগ নিয়ে কিন্তু কথা বলছি, পিসিওডি। তো ডাক্তারবাবু আমার একটা প্রশ্ন, যে পিসিওডিতে আমাদের খাওয়া দাওয়া তো অনেক কিছু মেনটেন করতে হয়। যারা অলরেডি পিসিওডিতে ভুগছেন, বেশ তার পিসিওডি হয়তো একটু একটু করে বড় হচ্ছে, এই যে বড় হওয়ার কারণ সেটা আমাদের খাওয়া দাওয়াটা কতটা মেনটেন করতে হবে সেই জায়গাটা একটু বলুন। যদি আপনি পারেন তাহলে আপনি একটু নিজে খাওয়া দাওয়ার মধ্যে ঘি, তেল, মশলা জাতীয় জিনিসটা আপনি যতটা পারেন কমিয়ে দিন। আপনি যেটা আমি আগে বললাম জাঙ্ক ফুড, ফাস্ট ফুড অ্যাভয়েড করতে, তার সাথে সাথে আপনি আমিষ খাওয়াটা একটু নর্মাল করে দিন। যদি আমিষ আপনার খেতে হয়, চিকেন খেতে পারেন, সেটা আপনি স্টু করে, খুব বেশি আপনি মানে রিচ খাওয়া যাবে না। তার সাথে সাথে আপনি উষ্ণ গরম জল খেতে চালু করুন। আচ্ছা, এর সাথে সাথে আপনি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। আবার রাত্রিবেলা বেশি রাত জেগে থাকাও এটাও একটা কিন্তু কারণ আছে। তো আপনি চেষ্টা করুন কি বেশি রাত জেগে না থাকা। আর যেটা বলেছিলাম তার যে প্রবলেমগুলো কোথায় অ্যারাইজ হয় আমাদের শরীরের মধ্যে, হেয়ার ফল হওয়া, স্কিন ডাল হয়ে যাওয়া, মুড সুইং হওয়া, ভালো কথা বললেও রেগে যায়, রাগ প্রচুর হওয়া, তো এই যে সমস্যাগুলো আসতে গেলে আপনাকে পিসিওডিকে টার্গেট করতে হবে। আপনি যদি মেয়েকে যদি এইরকম মানে উত্তর উপর টর্চার করেন কি তুমি এত রাগী কেন, হ্যাঁ তুমি কথা শুনছো না কেন, সেটা না করে আগে জানুন কি ও রাগী হচ্ছে কেন, ঠিক না? এই রাগটা আসছে তো এটা ছিল না একদমই। হ্যাঁ, আপনি একটু ওয়েট করুন স্যার, যেটা বলছিলেন একটু কমপ্লিট করে নিন আপনি। হ্যাঁ, তো ওই যে রাগী যে ব্যাপারটা রয়েছে, যে কোনো জিনিসই যখনই ওনার শরীরের মধ্যে সিমটমসটা আসছে তাকে জানুন, ঠিক না? কাউকে ব্লেম না করে ডাইরেক্ট আগে জানুন কি প্রবলেমটা কোথায়। আর আয়ুর্বেদ বারবার আমরা যেটা বলি, বারবার রিপোর্ট বেসড ট্রিটমেন্ট আর টাইম বাউন্ড যে ট্রিটমেন্টের কথাগুলো বারবার যেটা আমরা বলি, সেটা পিছনে একটাই কারণ কি আমরা কি সমস্যা রয়েছে, চিকিৎসা করার পর ওটা কতটা কি ভালো হলো সেটা প্রমাণ করে আমরা দেখাই। একদমই তাই। এবার বলুন কোন বন্ধু আছেন আমাদের সাথে। নমস্কার, নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন। আমি করোনার সমস্যা নিয়ে বলছি। কিসের সমস্যা? কোলন। আচ্ছা, কোথা থেকে বলছেন? আলসার হয়েছে, করোনা আলসার।
কার হয়েছে এটা? 3-4 বছর ধরে ভুগছি, খাচ্ছে না, কি করলে ভালো হবে, কি করতে হবে? আচ্ছা, আপনার হয়েছে তাই তো? আমার হয়েছে। আপনার বয়সটা কত এখন? আমার বয়স হচ্ছে 64। আচ্ছা আচ্ছা, আপনি কোনো বায়োপসি রিপোর্ট আপনার হয়েছে? হ্যাঁ, বায়োপসি রিপোর্ট হয়েছে। আচ্ছা, বায়োপসি রিপোর্টে কি বেরিয়েছে? বায়োপসি রিপোর্টটা ভালো, কোলনে ঘা বেরিয়েছে। এখন যেটা কলোনি যে অ্যালসারটা হয়েছে, আপনার স্টুল কেমন হয়? পেট পরিষ্কার হয়? না, পেট পরিষ্কার হয় না। আচ্ছা, তাহলে আলসার যাবে কি করে? আপনার যদি স্টুল যদি পরিষ্কার, পেট পরিষ্কার না হয়, তো আলসার উপরে তো প্রেশার পড়বে। আপনি কি খুব রিচ খাওয়া দাওয়া করেন নাকি? না, রিচ খাই না, আমি এখন দুবেলা পাতলা ঝোল খাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পান্ডুয়া থানা, কন্যান। পান্ডুয়া থানা। তো আপনার বাড়ির পাশে আমার মনে হয় বেলুরটা পড়বে, ঠিক না? আপনার বাড়ির পাশে বেলুর চেম্বারটা পড়বে। পান্ডুয়া থেকে আপনি ট্রেন ধরে আপনি একদম বেলুর স্টেশন নামুন, আর বেলুর স্টেশন নেবে, ওখান থেকে আপনি টোটো করে বলুন লালবাবা কলেজ যাব। ঠিক লালবাবা কলেজে উল্টো দিকে আমাদের চেম্বার আছে। আপনার যে বায়োপসি রিপোর্ট রয়েছে, বা আপনার এখন যে ট্রিটমেন্টটা করছেন, বা আপনি আর যা রিপোর্টগুলো করেছেন, সমস্ত রিপোর্টগুলো নিয়ে এসে দেখা করুন। কারণটা হচ্ছে কি, হয়তো বায়োপসি রিপোর্ট এখন আপনার ভালো আছে, কিন্তু আগামী দিন ভালো থাকবে না। যে কোনো আলসার কি আপনি পুষে রাখবেন, সেটাই কিন্তু আগে গিয়ে ক্যান্সারের রূপ নেবে। তো আমি আপনাকে বলবো, এর খুব সুন্দর চিকিৎসা আছে, একদম ভালো হয়ে যাবে মা, তোমার চিন্তা নেই। কিন্তু এসে দেখা করো, কেন কি এই রোগকে যদি ফেলে রাখো, এটা গিয়ে কিন্তু তোমার একটা সমস্যা অ্যারাইজ হবে। আর আজ থেকে আমি তোমাকে বলে দেবো, সেটা হচ্ছে খাবার মধ্যে ঝাল মশলাটা একটু কমিয়ে দাও, তুলসী পাতা খেতে চালু করে দাও, আর ইমিডিয়েট চিকিৎসা চালু করো, ঠিক আছে? কেন কি এই আলসারটাই কলনে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে দেয়। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদের রিসার্চ সেন্টারের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বারটা। কারণ এই নাম্বারটা দ্বারাই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এবং চেম্বার ভিজিট করতে পারবেন। নাম্বারটা একটু নোট করবেন, আমি বলে দিচ্ছি, 9830235527। আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার। এই দুটো নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগটা অবশ্যই দরকার। আচ্ছা, কোনো বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, কি সমস্যা আছে? সমস্যা এই অম্বল, গ্যাস হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, গ্যাস অম্বলের সমস্যা, তাই তো? হ্যাঁ, গ্যাস অম্বলের সমস্যা তো আপনার? হ্যাঁ হ্যাঁ। বেশ, শুনতে থাকুন। কোথায় বাড়ি, কোথায় আপনার? হ্যালো, মেদিনীপুর। কোথায় বললেন? মেদিনীপুর। মেদিনীপুর। আর পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে আমাদের 13 তারিখে চেম্বার আছে খড়গপুরে, ঠিক না? আপনি সবথেকে আগে আমি আপনাকে বলবো কি, আপনি একটু সিরিয়াস হয়ে যান মা। আপনি এইরকম ওষুধ না খেয়ে আপনি আগে জানুন কি আমার প্রবলেমটা, গ্যাস অম্বলটা হচ্ছে কেন। আপনার কি এসজিওটি এসজিপিটি বাড়া আছে, না আপনার ফ্যাটি লিভার আছে? কেন গ্যাস অম্বলটা হচ্ছে, সেটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস। ওষুধ খেলে গ্যাস কমে যাবে, এটা সবাই জানে, কিন্তু কেন হচ্ছে এটা যদি আমি না জানি, তো যেই রকম একটু আগে লোক ফোন করেছিলেন কি কলনে আমার আলসার হয়েছে, ঠিক ওই রকমই কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসার হওয়ার চান্সেসটা বেড়ে যাবে, ঠিক আছে? আপনি আজ থেকে দই ঘোল খেতে চালু করুন, আর উষ্ণ গরম জলটা খেতে চালু করুন। এরপরে যে ডেটটা বললাম 13 তারিখে খড়গপুর চেম্বারে এসে দেখা করুন। পার্মানেন্ট যদি ভালো হতে চান, আপনাকে গ্যাস অম্বলের জন্য পার্মানেন্ট ওষুধ খেতে হবে না, একদম লাইফ টাইম আপনি ভালো হয়ে যাবেন। একদমই তাই। সবার আগে কিন্তু যোগাযোগটা খুব দরকার, কারণ আপনি সুস্থতা লাভ করতে পারবেন যখন প্রপার ট্রিটমেন্টটা করাবেন, আর সেটার জন্য কিন্তু ডাক্তারবাবুদের সামনে আসাটা দরকার। আমার আপনার কিন্তু আরও কোয়েশ্চেন রয়ে গেল পিসিওডি নিয়ে, অবশ্যই সেগুলো আগামী কোনো প্রোগ্রামে আলোচনা হবে। আগামী দিনে কিন্তু আবারও ফিরে আসবো আপনাদের কাছে। আপনারা ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন। নমস্কার।